কলকাতার ট্যাংরা শহরের মাঝখানে হলেও এই জায়গাটা যেন অন্য কোনো দুনিয়া। উঁচু উঁচু বিল্ডিং এর ছায়ায় লুকিয়ে থাকা কাঁচা পাকা বাড়ি, ভাঙা রাস্তা, জল জমে থাকা ড্রেন, আর গলির পর গলি যেখানে সূর্যের আলো ঢোকার সাহস পায় না ঠিক মতো। সেই গলির এক কোনায় শুভদের বাড়ি। বাড়ি বলতে এক কামরার ছোট ঘর, টিনের ছাদ, চারিদিকে ইট সিমেন্টের দেওয়াল, ফাটল ধরা। ঘরের ভিতরে পুরনো কাঠের খাট, মার সেলাইয়ের পুরনো মেশিন, আর একটা ছোট্ট তাক, সেখানে বইয়ের স্তূপ। সকাল 8:30 শুভ বেরিয়ে পড়ে, সাদা শার্ট, পুরনো কালো প্যান্ট, ফাইল হাতে। কলকাতার বাসে ওঠা যুদ্ধের মতো। ট্যাংরা থেকে সোজা পার্ক সার্কাস, তারপর পার্ক স্ট্রিট। বাসের জানলা দিয়ে শহরটা যেন অন্যরকম লাগে। বড় বিল্ডিং, দামি গাড়ি, রাস্তায় ব্যস্ত মানুষ। এসব দেখে মনে হয় এ শহর শুধু বড় লোকদের জন্য, বাকি সবাই কেবল দেওয়ালের পিছনের ছায়া। শুভর মনে পড়ে যায় বাবার কথা। বাবা বলতো, শহরটা কঠিন ঠিকই, কিন্তু যদি মন দিয়ে লড়িস এখানেই ঘর বানানো যায়। শুভ ভাবে, আজ যদি ইন্টারভিউটা হয় তাহলে হয়তো সব বদলে যাবে। পার্ক স্ট্রিটের একটা বহুতল অফিসে ইন্টারভিউ, কল সেন্টারের চাকরি, শুভর ডিগ্রি ইংরেজি সাহিত্যে। কিন্তু চাকরি জুটছে না কিছুতেই। মাকে আশ্বস্ত করতে চাকরির জন্য চেষ্টা করতেই হয়। ইন্টারভিউ শেষে শুভ হেঁটে হেঁটে বইয়ের দোকানের সামনে দাঁড়ায়। পুরনো অভ্যেস, বই দেখে তার ভালো লাগে। অরুন্ধতী রায়ের একটা বই হাতে নিতেই পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, এই লেখিকা কি সত্যি এত বড়, নাকি লোকের কথায় বড় হয়েছেন? শুভ তাকিয়ে দেখে মেয়েটার আধুনিক জামা কাপড়, মুখে কৌতূহলের ছাপ, চোখে স্পষ্ট আত্মবিশ্বাস। সব লেখকই পাঠকের চোখেই বড় হন। শুভ পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। মেয়েটা হাসে। মেয়েটা বলে, ভালো উত্তর, আমি তিশা, একটা এনজিওতে কাজ করি। তৃষ্ণার সঙ্গে পরিচয়ের পর থেকে শুভর মনটা বদলে গেল। এতদিন তার কাছে জীবন মানে ছিল শুধু সংসারের চিন্তা, চাকরির দৌড়ঝাঁপ, আর নিজের ভিতরে জমে থাকা হতাশা। কিন্তু তৃষ্ণার জন্য অন্য আলো দেখালো। দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা চলছিল। তৃষ্ণা বলল, তুমি যদি চাও আমার সঙ্গে আসতে পারো। এখানে দেখবে জীবনের আরেকটা দিক, যেখানে ছোট ছোট বাচ্চারা কিভাবে স্বপ্ন দেখে। শুভ দ্বিধায় পড়ে যায়। জীবনে সে এতবার প্রতারিত হয়েছে, এত ধাক্কা খেয়েছে, নতুন কিছুতে ভরসা করতে ভয় করে। তবু মনে হয় চেষ্টা করে দেখলে ক্ষতি কি। দুদিন পর তৃষ্ণার ডাকে শুভ গেল স্বপ্নপদ নামে একটা ছোট্ট এনজিওতে। জায়গাটা শহরের একটা পুরনো গলিতে, ভাঙা ঘর, কিন্তু দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা, স্বপ্ন হারালে জীবন থেমে যায়। ঘরের ভিতরে 10টা-12টা বাচ্চা বসে, কারো চোখে কৌতূহল, কারো চোখে ভয়। বয়স 7 থেকে 13। পিছনের পরিবারগুলো এতটাই গরিব যে স্কুলে পাঠানোর সামর্থ্য নেই। তৃষ্ণা আর তার কিছু বন্ধু আর কয়েকজন সমাজসেবক মিলে ওদের একটু পড়ানো, লেখা শেখানো আর ভবিষ্যতের আশা জাগানোর চেষ্টা করে। শুভ চুপচাপ দাঁড়িয়ে দেখে, শুভকে নিয়ে পরিচয় করিয়ে দেয়। বাচ্চারা চুপচাপ তাকায়। শুভ একটু এগিয়ে গিয়ে বলে, আমি তোমাদের মতোই একজন, শুধু বয়সে বড়। দিন যায়, শুভ নিয়মিত এনজিওতে যেতে থাকে। বাচ্চাদের ইংরাজি শেখায়, গল্প পড়ে শোনায়, কবিতার প্রতি তার ভালোবাসা যেন আবার জাগে। তৃষ্ণার সঙ্গে কথাবার্তা বাড়ে। তৃষ্ণার ভিতর একটা অদ্ভুত শক্তি, সে কখনো হার মানে না। একদিন তৃষ্ণা বলে, সবাই ভাবে শুধু টাকার অভাবটাই বড় সমস্যা, কিন্তু আসলে সাহসের অভাবটাই সবচেয়ে বড়। সাহস থাকলে কেউ না কেউ পাশে দাঁড়ায়। শুভ বুঝতে পারে তৃষ্ণা শুধু কথার মানুষ নয়, কাজের মানুষ। তার ভেতর থেকে আসা একটা স্বপ্ন আছে, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কিছু করার। ট্যাংরার সেই অন্ধকার গলি, ভাঙা বাড়ি, হতাশার ভিতর থেকেও যেন নতুন আলো দেখছে। পড়াশোনার পাশাপাশি সে আবার লেখালেখি শুরু করে। তার পুরনো নীল খাতায় কবিতায় জমিতে থাকা কিছু কবিতা এনজিওর দেওয়ালে ঝোলানো হয়। বাচ্চারা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে শুভর জীবনে যেন নতুন মোড় নেয়। এনজিওর কাজ, বাচ্চাদের হাসি, তৃষ্ণার সঙ্গে বন্ধুত্ব, সব কিছুই শুভকে বদলে দিচ্ছে। কিন্তু শহর, সমাজ আর বাস্তবতা এত সহজে কাউকে স্বপ্ন দেখতে দেয় না। সেখানে নতুন আশার আলো জ্বলে, সেখানে কেউ না কেউ নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। স্বপ্নপথ এনজিও ছোট হলেও দিন দিন তার কাজ ছড়িয়ে পড়ে। পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য ক্লাস, মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব দেখে এলাকার কিছু রাজনৈতিক নেতাদের পছন্দ হচ্ছে না, কারণ তাদের চোখে এসব ভোটের গেম। সমাজের পিছিয়ে পড়া মানুষ
অজ্ঞান থাকলেই তাদের দলে ভেড়ানো সহজ। একদিন বিকেলে এনজিওর গেটের সামনে কয়েকজন লোক এসে দাঁড়ায়, মুখ অচেনা, চোখে স্পষ্ট হুমকি। এইসব নাটক বাদ দিন, বাচ্চাদের নিয়ে বেশি ঘাটাঘাটি ভালো না। এলাকায় যা হওয়ার আমরা দেখি। আপনাদের মতো বাইরের লোক এসে নিয়ম তৈরি করবেন না। শুভ বেরিয়ে আসে, চোখে রাগ, বলে ওদের পড়াশোনা, চিকিৎসা, ভালো থাকা এটা নাটক। আপনাদের লজ্জা হয় না? শুভ জানে এটা শুরু। এদিকে বাড়ির পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। শুভর মার শরীর ভেঙে যাচ্ছে। দিনের পর দিন সেলাইয়ের কাজ করে হাত পা কেমন শক্ত হয়ে গেছে, মাথা ঘোরে, কাশি বেড়েছে। ডাক্তার বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া আর বিশ্রাম দরকার, অথচ সংসারে সেই সামর্থ্য নেই। পায়েলের স্কুলের ফি জমে গেছে। শুভর মন ভেঙে যায়। সে ভাবে নিজে এত চেষ্টা করেও সংসারের দুর্বলতা কাটাতে পারছে না। শুভর মায়ের হাত ধরে বলে, মা চিন্তা করো না, আমি কিছু একটা করব। ইংরেজি সাহিত্যে ডিগ্রি, এনজিওয়ে কাজের অভিজ্ঞতা, কিছুই যেন কাজে আসে না। শহরে চাকরির বাজার এতটাই দুর্দান্ত যে টাকার জোর ছাড়া কিছুই মেলে না। শুভর ভিতরে ভিতরে হতাশা জমতে থাকে। অনেক রাতে ঘুরে ফিরে শুয়ে থাকে, চোখে ঘুম নেই। তখনই মনে পড়ে তৃষ্ণার কথা। সাহস হারালে কিছুই হবে না। এত ব্যর্থতার পরেও একটা জায়গা থেকে সে যেন ভেঙে পড়ে না। তার মনের গভীর থেকে একটা ছোট্ট আলো জ্বলছে। হয়তো এই আলোই তাকে বাঁচিয়ে রেখেছে। বারবার মনে পড়ে বাবার কথা, মায়ের কষ্ট, পায়েলের চোখে জমে থাকা স্বপ্ন আর তৃষ্ণার দৃঢ়তা। সে ভাবতে থাকে এত সহজ যদি হেরে যায়, তাহলে যে কেবল নিজের পরিবারই নয়, চারপাশে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও হারিয়ে ফেলবে। শুভ সিদ্ধান্ত নেয় শুধু চাকরির জন্য ছুটোছুটি করবে না, আর যেটা সবচেয়ে ভালো লাগে সেটাই কাজে লাগবে, লেখালেখি। সে নিজের পুরনো কবিতাগুলো নিয়ে বসে। পুরনো কবিতা নতুন বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুন করে লিখতে শুরু করে। কয়েকটা কবিতা আর ছোট্ট প্রবন্ধ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় পাঠায়। প্রথমে কেউ পাত্তা দেয় না, কিন্তু সে হাল ছাড়ে না। একদিন এক ছোট্ট পত্রিকায় শুভর লেখা প্রকাশিত হয়। বিষয় ট্যাংরার গলির বাচ্চাদের জীবন, যাদের স্বপ্ন আজ সমাজের অবহেলা। শহরের বিশিষ্ট মানুষ, মিডিয়া, সাধারণ মানুষ অনেকেই আসে। শুভর মার শরীরও আগের থেকে ভালো। মা এখন গর্ব করে বলে, আমার ছেলে শুধু আমার না, সারা পাড়ার মুখ উজ্জ্বল করেছে। শুভ আর তৃষ্ণার বন্ধুত্বের জায়গাটা বদলে গেছে। শুভ বসে আছে টিনের ঘরের ছাদে, পাশে তৃষ্ণা, দূরে পায়েল হাসছে। গলির ভিতর থেকে ভেসে আসছে ছোট্ট মেয়েদের পড়ার আওয়াজ। শহরের কোলাহলের ভিতর থেকেও সেই আওয়াজ আলাদা। জীবনের পাশের গলি বদলাচ্ছে, এবার স্বপ্নও বদলাবে।